নমস্কার, আমি আনন্দ শাস্ত্রী এবং আপনারা দেখছেন অ্যাস্ট্রো টিপস। প্রত্যেকবারের মতো আজকেও একটি জ্যোতিষের অত্যন্ত গুরুত্বপূর্ণ অনুষ্ঠান নিয়ে চলে এসেছি এবং আশা করছি আজকের অনুষ্ঠানটি আপনাদের জ্যোতিষ শিখতে অনেকটা সুবিধা করবে। অবশ্যই শুরু করার আগে একটি কথা বলবো যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে অবশ্যই কিন্তু যদি অনুষ্ঠানটি ভালো লাগে তাহলে আপনার মূল্যবান বক্তব্য লিখতে ভুলবেন না। আর সামনেই আমাদের জ্যোতিষ কোর্স শুরু হতে চলেছে। আপনি যদি জ্যোতিষ কোর্সে ভর্তি হতে চান তাহলে পরে অবশ্যই মোবাইল নাম্বারে যোগাযোগ করে দেবেন। হ্যাঁ, আপনি যদি নিজের জন্মছক আমাকে দিয়ে বিচার করাতে চান বা বিবাহের জন্য জটক বিচার করাতে চান তাহলে পারে কিন্তু অবশ্যই বা জটক বিচার করতে চান অথবা কোনো গ্রহ প্রতিকার করতে চান, কোনো তন্ত্র প্রতিকার করতে চান, তাহলে আমাকে দিয়ে যদি করাতে চান তাহলে পারে কিন্তু অবশ্যই আমার মোবাইল নাম্বারে যোগাযোগ করে নেবেন এবং আমি আপনাকে সর্বতোভাবে সাহায্য করব যাতে আপনি নিজের সমস্যা থেকে বেরিয়ে আসতে পারেন। আর কথা বাড়াবো না, অবশ্যই আমরা অনুষ্ঠানে চলে আসবো। চলুন অনুষ্ঠানটিকে উপভোগ করি এবং অনুষ্ঠানটিকে দেখে কিছু শেখার চেষ্টা করি। নমস্কার, আজকে আমরা একাদশ ভাব নিয়ে আলোচনা করব। একাদশ ভাব একটি সফলতার ভাব, এটা আপনারা হয়তো জানেন বা বুঝেই গেছেন। জীবনের যত রকম প্রাপ্তি, সেই সমস্ত রকম প্রাপ্তির ক্ষেত্রে আমাদের কিন্তু একাদশ ভাবকে গুরুত্ব দিতেই হবে। এই একাদশ ভাব থেকে আমরা লাভ বিচার করে থাকি। শুধু লাভ নয়, লাভ, সফলতা, বড় ভাই বোন, এই ভাই বোনের জায়গায় এই হর্ষই কার্ডটা বাদ হয়ে গেছে, ভাই বোন আর ইচ্ছা পূরণ, এই সমস্ত জিনিসগুলো বিচার করে থাকি। একাদশ ঘরের মধ্যে শুভ গ্রহ এবং অশুভ গ্রহ দুজনেই ভালো ফল দেয়, শুভ গ্রহ এবং অশুভ গ্রহ, কিন্তু এখানে অশুভ গ্রহ দুজনেই ভালো ফল দেয়। এই কথাগুলো আমরা অনেকদিন থেকেই জানি। তাহলে একাদশ ভাবের সম্পর্কে যদি আপনি আরো বেশি বুঝতে চান তাহলে কয়েকটি বিষয়কে খেয়াল রাখতে হবে। আমি স্টেপ বাই স্টেপ যে কথাগুলো বলছি সেই কথাগুলোকে অবশ্যই নোট করে রাখবেন খাতার মধ্যে। শাস্ত্রকারের একটি কথা বলেছে যে কোনো মানুষের চতুর্থ আর সপ্তম ঘরে যদি গ্রহ না থাকে তো খুব ভালো। শাস্ত্রকারেরা এই কথাটা কিন্তু বলেছে যে কারুর জন্মছকে চতুর্থ এবং সপ্তম ঘরের মধ্যে গ্রহ না থাকলে খুব ভালো। কিন্তু শাস্ত্রকারেরা আরেকটি কথাও বলেছে যে দশম এবং একাদশ ঘরে যদি কারুর জন্মছকের মধ্যে গ্রহ থাকে তাহলে তার প্রায় 70 থেকে 75% চান্স তৈরি হয়ে যায় যে সেই জাতকটা জীবনে একদিন না একদিন সফলতার দরজায় পৌঁছেই যাবে। এই কথাটাকে সবসময় মাথায় রাখবেন। চতুর্থ সপ্তমে গ্রহ না থাকলে ভালো, দশম একাদশে গ্রহ থাকাটা খুব পজিটিভ, কিন্তু এই দুটো ঘরেতেই থাকলে বেশি ভালো লাগে আর কি, মানে বেশি ভালো ফলটা পাওয়া যায়। দেখুন, একাদশ ঘর হচ্ছে একটি লাভের ঘর। লাভ আমাদের বিভিন্ন রকম হতে পারে, তবে আর্থিক লাভটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। একাদশের মধ্যে কোনো গ্রহ যদি বসে থাকে, একাদশ ভাবটির মধ্যে যদি কোনো গ্রহ বসে থাকে, মানে আমি লগ্ন এটাকে ধরছি, তাহলে একাদশ ভাবের মধ্যে যদি কোনো গ্রহ বসে থাকে তাহলে সেই গ্রহটা তার কারকত্ব অনুসারে কিছু না কিছু লাভ তো জাতককে দেবেই দেবে। একাদশ ভাব একটি অর্থ কেন্দ্রিক ভাব, কিন্তু শুধু অর্থ নয়, জীবনের সমস্ত রকম প্রাপ্তির ক্ষেত্রে একাদশ ভাবটিকে প্রয়োজন হয়। দেখুন, যেহেতু অর্থের কথাটা এসে গেল তখন এই সূত্রটাকে মাথায় রাখবেন। প্রত্যেকটি কেন্দ্র মানে কি, 1, 4, 7, 10, প্রত্যেকটি কেন্দ্রের দ্বিতীয় ভাব হচ্ছে অর্থকেন্দ্রিক ভাব। তাহলে 1 নম্বর যদি লগ্ন ধরি, তাহলে লগ্নের সেকেন্ড হাউস হচ্ছে দ্বিতীয় ঘর, এটাও অর্থকেন্দ্রিক ঘর। যদি চতুর্থ ঘরকে আমি কেন্দ্র ধরি তাহলে চতুর্থের পরের ঘরটি হচ্ছে পঞ্চম ঘর। পঞ্চম ঘরটি একটি মানে অর্থকেন্দ্রিক ঘর, কারণ এই ঘর থেকে প্রতিভা, এই ঘর থেকে বুদ্ধি, এই ঘর থেকে শেয়ার, লটারি ইত্যাদি ইত্যাদি দেখা হয়। প্রত্যেকটা বিষয় অর্থের সঙ্গে কানেক্টেড হতেই পারে। সপ্তমের পরের ঘর হচ্ছে অষ্টম। অষ্টম ঘর থেকেও কিন্তু আমরা অর্থের কিছুটা অংশ বিচার করি। আর দশম ঘরের পরের ঘর হচ্ছে একাদশ ঘর। এবার আপনি একটি কথা মাথায় রাখবেন, কোনো মানুষের জন্মছকে দ্বিতীয়, পঞ্চম, অষ্টম, একাদশ এই ঘরে যদি গ্রহ থাকে, দ্বিতীয়, পঞ্চম, অষ্টম, একাদশ এই ঘরগুলোর মধ্যে যদি গ্রহ থাকে তাহলে সেই মানুষটার ক্ষেত্রে কিন্তু
80% চান্স ক্রিয়েট করে দেয় যে সে জীবনে অবশ্যই প্রচুর অর্থ উপার্জন করবে। এই 4টি ঘরের মধ্যে যদি মনে করা যাক যে কোনো 3টি ঘরের মধ্যে, অর্থাৎ দ্বিতীয়, পঞ্চম, অষ্টম, একাদশ, এই 3টি ঘরের মধ্যে কোনো না কোনো গ্রহ আছে, রাহু কেতুকে নিয়েই আমি বলছি, তাহলেও এই 4টি ঘরের মধ্যে 3টি ঘরের মধ্যেও যদি গ্রহ থাকে, তাহলে 70% চান্স ক্রিয়েট করে দেয় সেই মানুষটার জীবনে কোনো অংশে গিয়ে অর্থ প্রাপ্তি হবেই হবে। এই 4টি ভাবের মধ্যে মনে করা যাক কারণ 2টি ভাবের মধ্যে গ্রহ আছে, 2টি ভাবের মধ্যে নেই, তাহলে এইটা ইন্ডিকেশন দেয় একটা মানুষের 60% সম্ভাবনা রয়েছে সেই মানুষটা যদি একটু চেষ্টা করে সে বেশ কিছু অর্থ উপার্জন করে দিতে পারবে। এরকম ব্যাপার কিন্তু মাথায় রাখবেন। তবে 60% চান্স আছে, 40% কিন্তু তাকে প্রচন্ড সমস্যায় ফেলবে বা বিভিন্নভাবে কিন্তু সে মনোবলকে দুর্বল করার মতো কিছু কিছু যোগও ক্রিয়েট করে দেবে। এবারে একাদশ ভাবের মূল বিষয় চলে আসি। দেখুন, একাদশ ভাব থেকে আমরা প্রাপ্তি বিচার করিতে বললাম, একাদশ ভাব প্রাপ্তির সঙ্গে সম্পর্কযুক্ত। এই দেখুন, একাদশ ভাব মানে একাদশ ভাবের মধ্যে কোন গ্রহ বসে গেছে, একাদশ ভাবের মধ্যে কোন গ্রহ দেখছে, আর একাদশ ভাবের কারক গ্রহ বৃহস্পতি। এই 3টি জিনিসকে মিলিয়ে আমরা একাদশ ভাবের সম্পূর্ণ ফলাফলে পৌঁছাতে পারবো। হ্যাঁ, বৃহস্পতি হচ্ছে কারক গ্রহ, কারক গ্রহটাকে মাথায় রাখতে হবে। কারক গ্রহটা হচ্ছে যে যদি যেই ভাবেরই কারক গ্রহ হোক, সে পঞ্চমের কারক গ্রহ বৃহস্পতি, সপ্তমের কারক গ্রহ শুক্র, বা চতুর্থের কারক গ্রহ চন্দ্র, বা তৃতীয় ঘরের কারক গ্রহ মঙ্গল, অর্থাৎ কারক গ্রহের কাজটা হচ্ছে কি যে ভাবটার ফলকে সুন্দরভাবে প্রকাশ করা। সেই সুন্দরতার মধ্যে চালাকি থাকতে পারে, সেই সুন্দরতার মধ্যে ট্যালেন্ট থাকতে পারে, সেই সুন্দরতার মধ্যে কিন্তু জাতকের স্পেশাল কিছু বুদ্ধি থাকতে পারে, সেই সুন্দরতার মধ্যে কিন্তু জাতক অবশ্যই শিক্ষাগত যোগ্যতা দিয়ে অর্থ উপার্জন করতে পারে, বা সেই সুন্দরতার মধ্যে কিন্তু জাতকের দীর্ঘ পরিশ্রম এবং জাতকের একটি বিষয়ের উপরে লেগে থাকার যে দাম, সেইখান থেকেও জাতক অর্থ উপার্জন করতে পারে। যদি কারক গ্রহ ভালো থাকে তাহলে সেটা সুন্দরভাবে করতে পারবে, এটাই কারক গ্রহের কাজ। তাহলে একাদশ ভাবের মধ্যে কোন গ্রহ অবশ্যই রয়েছে এটা আমাকে দেখতে হবে। আর কারক গ্রহ জন্মচক্রে যেখানেই হোক ভালো থাকলে তাহলে একাদশ ভাবের ফলটা খুব ভালোভাবে পাওয়া যায়। তাহলে কারক গ্রহ ভালো থাকলে কি, দেখুন কোথায় কোথায় কারক গ্রহ ভালো হবে। এই বৃহস্পতি ধনু রাশির মধ্যে যদি থাকে ভালো হবে, যদি কর্কটের মধ্যে থাকে ভালো হবে, যদি পেনটার কালিটা একটুখানি ডিস্টার্ব করছে, এটা দেখি কেমন হচ্ছে, যদি ধরুন এই যে যেমন ধনুরাশির মধ্যে ভালো হবে, কর্কটের মধ্যে ভালো হবে, মীন রাশির মধ্যে ভালো হবে, রবির ঘরের মধ্যে ভালো হবে, এছাড়াও মঙ্গলের ঘরের মধ্যে ভালো হবে বৃহস্পতি। এছাড়াও যদি সেই ঘরগুলো কেন্দ্রকোণের মধ্যে পড়ে তাহলে তো বিশেষ ভালো হবেই হবে। তবে সেই ঘরগুলো যদি অশুভ ঘর হয়ে যায় তাহলে কিন্তু একটু ডিস্টার্ব হয়ে যাবে। কারক গ্রহ যদি ভালো থাকে আর একাদশ ভাবের মধ্যে যদি কোনো গ্রহ বসে থাকে তাহলে এটা ইন্ডিকেশন দেয় জীবনে কখনোই আপনার পকেট খালি করতে দেবে না, জীবনের কখনোই পকেট খালি করতে দেবে না। মানে এই কথাটা তো দেখুন খুব এই কথাটা যে একদম সত্যি এরকম বলবো না, মানে এই কথাটার একটা মানে আবেগী কথা। মানে অর্থ আপনার কাছে কম বেশি আসবেই। সেই অর্থ চুরি করা অর্থও হতে পারে, সেই অর্থ ধার করা অর্থও হতে পারে, সেই অর্থ কারোর থেকে জোর জবরদস্তি ছিনিয়ে নেওয়াও অর্থ হতে পারে, কিন্তু অর্থ আপনার পকেটে আসবেই আসবে। একাদশ ঘরের মধ্যে যদি শুভ গ্রহ বসে থাকে, একাদশ ঘরের মধ্যে যদি শুভ গ্রহ বসে থাকে তাহলে একজন জাতকের প্রাপ্তির ক্ষেত্রে ছোটবেলায় অনেকটা স্ট্রাগল ক্রিয়েট হয়ে যায়। একাদশ ঘরের মধ্যে যদি শুভ গ্রহ বসে থাকে তাহলে একজন জাতকের যে কোনো প্রাপ্তির ক্ষেত্রে ছোটবেলাটা অনেকটা স্ট্রাগল হয়ে যায়। মানে যদি একাদশ ঘরের মধ্যে শুভ গ্রহ বসে থাকে তাহলে সে প্রাপ্তির জন্য প্রচুর লড়াই করে। আর একাদশ ঘরের মধ্যে অশুভ গ্রহ যদি বসে থাকে তাহলে আপনি দেখবেন যে একজন মানুষ প্রাপ্তির জন্য বিশেষ খাটনি করতে হবে এইসব নিয়ে ভাবে না। একজন মানুষ মনে করে আমার মধ্যে যদি ট্যালেন্ট থাকে, আমার মধ্যে যদি কোয়ালিটি থাকে আমি ঠিক প্রাপ্তি করে নেবো। এবার যেরকম গ্রহ সেরকম ধরনের ট্যালেন্ট। এবার দেখুন একাদশ ঘরের মধ্যে মনে করা যাক এই অশুভ গ্রহদের মধ্যে আজ কেউ না কেউ আছে। অশুভ গ্রহ কে কে আপনারা এতদিন জেনে গেছেন।
এবার অশুভ গ্রহ যদি একাদশ ঘরে বসে থাকে তাহলে জাতক কিন্তু অবশ্যই অর্থ উপার্জন করতে পারবে, জাতক অনেক বেশি অর্থ উপার্জন করতে পারবে, কিন্তু জাতক এই অর্থ উপার্জন করার জন্য ছোটবেলা থেকে প্রচুর স্ট্রাগেল, নাওয়া খাওয়া বন্ধ, ঘামের পর ঘাম বেরিয়ে আসছে, এরকম করবে না। জাতক সবসময় চালাকি করবে। এই যে অশুভ গ্রহের সঙ্গে আমি আগে হয়তো আপনাদের মনে আছে এই কথাটা কিন্তু আমি সবসময় জুড়েছিলাম যে অশুভ গ্রহ যেইখানে বসে থাকবে সেই খানটার ফল সবসময় চালাকির দ্বারা দেখতে পাওয়া যাবে। যত কম খাটনিতে বেশি উপার্জন করা হয় কোন কাজে সেটা দেখতে পাওয়া যাবে। তাহলে আমি একটা ছোট উদাহরণ দিই। এখনকার দিনেতে এখনকার বহু ছেলের আর কি আহ, দেখতে পাবেন যে একটা নতুন ট্রেন্ড এসছে যে রাজনীতি করব। এই রাজনীতি কেন করব? রাজনীতির মধ্যে কোনো আদর্শ নেই, আর আদর্শ সম্পর্কে এই ছেলেরা কিছু বোঝেই না। আদর্শ কাকে বলে এই ছেলেরা কিছু বোঝেই না, শুধু মনে করে রাজনীতি যদি করতে পারি তাহলে টাকা আছে প্রচুর। দেখবেন এই এই সমস্ত ছেলেদের একাদশ ঘরের মতো অশুভ গ্রহ বসে রয়েছে বা অশুভ গ্রহ দেখছে, অর্থাৎ এরা শর্টকাটে অর্থ উপার্জন করার চেষ্টা করছে। আর একাদশ ঘরের মধ্যে শুভ গ্রহ বসে রয়েছে মনে করা যাক, একাদশ ঘরের মধ্যে যদি শুভ গ্রহ বসে থাকে তাহলে এই লোকটা মনে করবে যে আমি কিছু শিখে কিছু কোয়ালিটি তৈরি করে তারপরে আমি অর্থ উপার্জন করব। আমি তো এমনি এমনি অর্থ উপার্জন করব না, আমি এমনভাবে অর্থ উপার্জন করবো যাতে অর্থও আসে এবং আমার কাছে সম্মানটাও আসে। এবং একাদশ ঘরে শুভ গ্রহ থাকলে সে অর্থ উপার্জন করে, আবার কোনো কোনো সময় দেখতে পাওয়া যায় সে অর্থ তো অবশ্যই উপার্জন করতে পারবে, কিন্তু তার সঙ্গে সঙ্গে তার দান ধ্যান পুজো বা অন্যকে সাহায্য করা বলতে তার ফ্যামিলির লোককেও সাহায্য করতে পারে, সে সে অসহায়কেও সাহায্য করতে পারে, সে অ্যানিম্যালসদেরও সাহায্য করতে পারে। তো বিভিন্নভাবে সে কিন্তু উপার্জনের কিছুটা অংশ দান করার চেষ্টা করে বা সেবা করার চেষ্টা করে। এরকম ভাবে কিন্তু একাদশ ঘরকে দেখতে হবে। একাদশ ঘরের মধ্যে যদি অশুভ গ্রহ এসে যায় তাহলে পারে কিন্তু বড় ভাই বোনদের সাথে বন্ডিং প্রবলেম তৈরি করে, বড় ভাই বোনদের সাথে বন্ডিং প্রবলেম কিছু না কিছু বিষয় নিয়ে তৈরি করবে। আবার একাদশ ঘরের মধ্যে অশুভ গ্রহ বড় ভাই বোনদের সঙ্গে প্রবলেম ক্রিয়েট করবে, আবার একাদশ ঘরের অশুভ গ্রহ বড় ভাই বোনদের সাথেই মিল করিয়ে দেবে। কি বললাম বুঝতে পেরেছেন? এই প্রত্যেকটা বিষয় কিন্তু খুব সতর্কতার সঙ্গে কিন্তু ব্যাপারটাকে দেখবেন। একাদশ ঘরের মধ্যে অশুভ গ্রহ বড় ভাই বোনদের সাথে বন্ডিং প্রবলেম ক্রিয়েট করাবে, আবার একাদশ ঘরে অশুভ গ্রহ থাকলে পারে ওই যে বড় ভাই বোনদের সঙ্গে প্রবলেম ক্রিয়েট করালো আবার জীবনের কোনো একটি অংশে গিয়ে বড় ভাই বোনদের সঙ্গে মিল করিয়ে দেবে। ঠিক আছে, এরকম ব্যাপারটা কিন্তু দেখতে পাবেন। তো একাদশ ঘরের মধ্যে অশুভ গ্রহ যদি থাকে তাহলে তার মধ্যে অনেক বেশি ইচ্ছা দেখতে পাওয়া যায়। একাদশ ঘরের মধ্যে অশুভ গ্রহ যদি থাকে তার মধ্যে অনেক বেশি ইচ্ছা দেখতে পাওয়া যায়, এবং একাদশ ঘরের মধ্যে অশুভ গ্রহরা ইচ্ছা পূরণ করতেও সাহায্য করে, কিন্তু জাতকের স্ট্রাগেল কিন্তু প্রচুর বেড়ে যায়। ও যদি জাতকের লগ্নপতির বল থাকে, লগ্নপতি ভালো থাকে, যদি জাতকের পঞ্চমপতি ভালো থাকে তাহলে পারে বা পঞ্চম ঘরের মধ্যে কোনো শুভ গ্রহের দৃষ্টি পড়ে তাহলে পারে জাতকের ইচ্ছা এক এক করে সব পূরণ হয়ে যায়। একাদশ ঘরের মধ্যে শুভ গ্রহ যদি বসে থাকে তাহলে একজন জাতকের মধ্যে আধ্যাত্মিক মনোভাব তৈরি হয়। একাদশ ঘরের মধ্যে যদি অশুভ গ্রহ বসে থাকে তাহলে পারে কিন্তু অবশ্যই একজন জাতকের মধ্যে আধ্যাত্মিক মনোভাব তৈরি হয়, কিন্তু বেশিরভাগ সময় দেখা যায় ভগবানের কাছে গিয়ে সে আর্থিক উন্নতির কথা বেশি বলে, যে ভগবান আমাকে এই কাজটা করিয়ে দাও যাতে আমি এখান থেকে মোটামুটি ভালো অর্থ উপার্জন করতে পারি, ভগবান আমাকে তুমি আশীর্বাদ দাও যাতে আমার ব্যবসাটা খুব ভালো করে চলে, এরকম ধরনের কথা সে বলে। ভগবান আমাকে আশীর্বাদ দাও যাতে আমি এইবারে ভোটেতে জিতে যেতে পারি। মানে প্রত্যেকটা বিষয় দেখবেন অর্থ উপার্জনের সঙ্গে কেন্দ্রিক হয়ে আছে, এরকম ধরনের প্রার্থনা করে। আর একাদশ ঘরে শুভ গ্রহ থাকলে পারে সে গিয়ে কি প্রার্থনা করবে জানেন? ভগবান তুমি আমাকে আশীর্বাদ দাও আমার ঘরের মানুষটা যেন খুব ভালো থাকে, আমার ঘরের মা ভাই এরা যেন জীবনে খুব উন্নতি করতে পারে, আমার ছেলে যেন খুব উন্নতি করতে পারে, এরকম শুভ গ্রহরা এরকম ধরনের প্রার্থনা করবে। তাহলে এইটা বোঝার বিষয় কিন্তু যে একাদশ ঘরের মধ্যে বা যে কোনো আধ্যাত্মিক যে ঘরগুলো রয়েছে, বিশেষ করে দ্বাদশ ঘর, দ্বাদশ ঘরকে ছেড়ে দিন, অশুভ ঘরকে ছেড়ে দিন, পঞ্চম ঘর, নবম ঘর, একাদশ ঘর, এই ঘরের মধ্যে শুভ গ্রহ যদি থাকে তাহলে তারা ভগবানের কাছে গিয়ে কিন্তু নিজের পরিবার,
নিজের উন্নতি, নিজের বুদ্ধি গ্রোথ, মানে কি করে আরো সুন্দর বুদ্ধি খাটিয়ে আমি এগিয়ে যেতে পারি, মানুষের পাশে থাকতে পারি, এই সব ধরনের প্রার্থনা করবে। আর একাদশ ঘরের মধ্যে যদি অশুভ গ্রহ বসে থাকে, তাহলে পরে সে কিন্তু কিভাবে সে আমি আর্থিক উন্নতি করব, কিভাবে আমি মানে বড় বিল্ডিং বানাবো একটা, কিভাবে আমি ভোটে জিতবো, এইসব ধরনের প্রার্থনা করবে গিয়ে। এরকম ধরনের ব্যাপারটা কিন্তু খেয়াল রাখতে হবে। একাদশ ভাবের মধ্যে অশুভ গ্রহ যদি বসে থাকে, এটা হচ্ছে একাদশ ভাব, লগ্নের একাদশ ভাব। একাদশ ভাবের মধ্যে যদি অশুভ গ্রহ বসে থাকে, তাহলে একজন জাতকের ফ্রেন্ড সার্কেল, বন্ধু বান্ধব বেশিরভাগ সময় নেগেটিভ হয়। নেগেটিভ মানে কি? বন্ধু বান্ধব নেগেটিভ তো হয় না। বন্ধু বান্ধব নেগেটিভ মানে বন্ধু বান্ধব কিছু করতে পারে না জীবনে, এরকম ব্যাপারটা অনেক সময় দেখতে পাওয়া যায়। দেখুন, কার বন্ধু, বন্ধু একটা অন্য ইমোশন, ঠিক আছে? তো বন্ধু বান্ধব খারাপ হবে এরকম আমি কখনোই বলবো না, কিন্তু দেখা যাবে একাদশ ঘরের মধ্যে যদি অশুভ গ্রহ থাকে, বন্ধু বান্ধবরা অনেক বলবে কিন্তু করবে কম, এরকম ব্যাপারটা মাথায় রাখবেন। একাদশ ঘর থেকে, 11th হাউস থেকে আমরা কিন্তু সাধারণভাবে, দেখুন এই কটা জিনিস নয়, আরো অনেক জিনিস বিচার করা হয়, আমি প্রধান প্রধান জিনিসগুলো বললাম। এবার খেয়াল রাখতে হবে একটি কথা একাদশ ভাব বিচার করার সময়। ধরুন কারোর বৃশ্চিক লগ্ন, বৃশ্চিক লগ্ন, এবার এই মানুষটার একাদশ ঘরের অধিপতিও বুধ হবে, আর অষ্টম ঘরের অধিপতিও বুধ হবে। আবার একটা উদাহরণ দিই, যেমন ধরুন কারোর বৃষ লগ্ন, এই লগ্নের ক্ষেত্রে লগ্নপতি শুক্র হবে, আবার ষষ্ঠ ঘরের অধিপতিও শুক্র হবে। মানে শুক্র একটা অশুভ ঘরের মালিক, একটা শুভ ঘরের মালিক। বৃশ্চিক লগ্নের জন্য একটা একাদশ ঘরের মালিক, একটা অষ্টম ঘরের মালিক। যখনই কোনো গ্রহ এরকম পজিশনে চলে আসবে, অর্থাৎ সে একটি ভালো ঘরের মালিক, আবার সে একটি খারাপ ঘরেরও মালিক, তখন খেয়াল রাখতে হবে ওই গ্রহটার কারকত্ব, ওই গ্রহটার কারকত্ব কখনোই জাতক যদি অপরের কথা শুনে করে, তাহলে ওই কারকত্বের মধ্যে বেশিরভাগ সময় সাকসেস কম আসে। খেয়াল রাখবেন, যদি ধরুন এইখানে অষ্টমপতি, এখানে একাদশপতি, তাহলে এই মানুষটা, ধরুন এই বৃশ্চিক লগ্নের মানুষটার বুধ হচ্ছে একদিকে অষ্টমপতি আর একদিকে একাদশপতি, ঠিক আছে? তাহলে একটা অশুভ, একটা শুভ ভাবের মালিক। এবার ধরুন এরকম যখনই হবে, একটা শুভ ভাব একটা অশুভ ভাব, তাহলে বুধ কোথাকার মালিক? একাদশ ঘরের মালিক। তাহলে একে ধরুন কোনো কেউ প্রাপ্তির জন্য কোনো উপদেশ দিচ্ছে, যে তুই এটা কর তাহলে জীবনে অনেক সাকসেস হতে পারবি, তুই ওটা কর তাহলে পরে অনেক লাভ পাবি, তুই এই ব্যবসাটা কর সেই ব্যবসাটার মধ্যে ভালো গ্রোথ আসবে, তুই এইটা কর মানে এই পার্টিটা কর এই পার্টিতে ভালো লাভ পাবি রাজনীতির ক্ষেত্রে। যদি এরকম কেউ উপদেশ দেয় এবং সেই উপদেশ মেনে এই লোকটা চলে, তাহলে এই লোকটার লস হয়ে যাবে, আপনি প্র্যাকটিক্যালি দেখে নেবেন, ঠিক আছে? এগুলো হচ্ছে বিষয়। দেখুন একাদশ ভাব সম্পর্কে আরো অনেক কথা রয়েছে। একাদশ ভাব কোনো সামান্য কথা নয়, একাদশ ভাব পঞ্চমকে দেখছে, কম ব্যাপার নয়। তবে আমি এটাকে পার্ট 1-এ বিভক্ত করে রাখলাম, আর পার্ট 2-তে আমি একাদশ ভাবের ডিপ ডিপ সিক্রেট বলবো, সেইগুলো কিন্তু আপনাদের খুব কাজে লাগবে। অবশ্যই আজকের অনুষ্ঠানটা এখানে শেষ করব, খুব বেশি বাড়াবো না। অনুষ্ঠানটি কেমন লাগলো অবশ্যই জানাবেন, এবং যদি ভালো লাগে তাহলে একটি লাইক দেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর আপনার মূল্যবান বক্তব্য লিখতে কখনোই ভুলবেন না। পরের দিনকে আবার আমাদের দেখা হয়ে যাবে। নমস্কার।